কিছুদিন ধরেই নির্বাচনী হলফনামা নিয়ে কথা হচ্ছে, ক্রাউড ফান্ডিং নিয়ে আলোচনা হচ্ছে। এই হলফনামার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে হিসাবের অনেক ক্ষেত্রে দেখা যায় একটা গড়মিল থাকে। নির্বাচনী হলফনামা নিয়ে বহুদিন ধরে আলাপ হয় এবং আপনি দেখবেন যে সেই 111-এর পরবর্তী সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতিটি নির্বাচনে, এই ভুয়া নির্বাচন হোক আর আসল নির্বাচন হোক, প্রতিটি নির্বাচনেই হলফনামা নিয়ে সংবাদ হয়েছে। কেননা প্রার্থীরা এসে বলেন তাদের কোনো গাড়ি নাই, বাড়ি নাই, কিছু নাই। আমার মনে আছে আমাদের বর্তমান প্রেস সচিব উনি বলেছেন ডক্টর ইউনূসেরও বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই। তো সমস্ত বাড়ি গাড়ি নাই এরকম লোকেরাই নির্বাচন করতে আসে, এটা আমরা দেখেছি অতীতেও, এখনো তাই দেখি। কারোই বাড়ি নাই, গাড়ি নাই, কোনো সম্পত্তি নাই, কিছু নাই, কিন্তু তারা নির্বাচন করতে আসে। এবার তো এটা আরো বেশি পরিমাণে দেখা যাচ্ছে, কারণ এনসিপির কারোই বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই তারা বলেছেন, কিন্তু আবার টাকা আছে ফাইলে, বেশ বেশ ভালোই টাকা পয়সা আছে অনেকেরই। অনেকের পেশাও আবিষ্কৃত হয়েছে, যে পেশার আপনি যুক্তি দিতে পারবেন না। আমি শুধু একজনেরটা একটু বলি। আমাদের এনসিপির যিনি সভাপতি নাহিদ, উনি বলেছিলেন যে ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিন্তু উনি পরামর্শক হিসেবে নিজের পেশা ঘোষণা করেছেন এবং একটা ভালো আয়ও দেখিয়েছেন। করতেই পারেন, পরামর্শ তো উনি দিতেই পারেন, যে কোনো পরামর্শ দিতে পারেন। ধরেন আমি আপনাকে পরামর্শ দিতে পারি, আপনি আমাকে দিতে পারেন, সেটার জন্য যদি কেউ পয়সা দেয় নিতেও পারেন, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি তো উপদেষ্টা ছিলেন। জুলাই মাস থেকে করবর্ষ শুরু হয়েছে, জুনের 30 তারিখের পর থেকে। তো জুলাই মাসে তো ওনার পরামর্শ দেওয়ার মতো সময় থাকার কথা না। তখন তো উনি পুরো আন্দোলন, এবং আমরা দেখেছি ভাতের হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, হারুন তাকে ভাতের হোটেলে নিয়ে গেছিল। তারপরে তিনি যখন মুক্তি পেলেন, আজাদি পেলেন, তখন তিনি বের হয়ে আসলেন, উপদেষ্টা হয়ে গেলেন। উপদেষ্টা থাকাকালীন তো কোনো ব্যক্তিগত কাজ করতে পারার কথা না, কারণ এটা এমনিও নিষিদ্ধ। আপনি কোনো ব্যক্তিকে উপদেষ্টা থাকা অবস্থায় কোনো লাভের কাজ বা কোনো পরামর্শের ওইগুলো দিতে পারবেন না। উনি যখন উপদেষ্টা পদ ছাড়লেন তখন তিনি দল সংগঠন করছেন, অত্যন্ত ব্যস্ত থাকার কথা। তারপরেও ধরে নিলাম তিনি পরামর্শ দিয়েছেন। তাইলে ওই মার্চ থেকে জুন, এই 3 মাস ওনার পরামর্শ দিতে পারার কথা আসলে এই বছরটাতে, গত কর বছরে। তাহলে মার্চ থেকে জুনের মধ্যে উনি 16 লক্ষ টাকা আয় করেছেন। প্রতি মাসে আসলে ওনার পরামর্শ বিষয়ক আয় 5 লক্ষ টাকার বেশি। তাহলে সারা বছর পরামর্শ যদি উনি দিতে পারতেন, তাহলে ওনার আয় হতো 60 লক্ষ টাকা। পরামর্শ দিলে না ভ্যাট দিতে হয়, সরকারের ভ্যাট আছে, কনসাল্টিং এনি কনসালটেন্সির উপরে সরকারের ভ্যাট দিতে হয়। তো এইসব প্রশ্ন ধরেন আমি এমনি এমনি করলাম। আমি ওনার ব্যাপারে নিশ্চিত উনি সৎ মানুষ, উনি আসলেই পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা সব যা দেখিয়েছেন সবই ঠিক আছে হলফনামা, কিন্তু প্রশ্ন উত্থাপন করার সুযোগ আছে। এই প্রশ্ন উত্থাপন করার সুযোগ সকলের আছে। আপনি যদি দেখেন স্বামী স্ত্রী মিলে 80 লক্ষ টাকার বেশি আছে তাসনিম জারার। বিদেশ থেকে উনি এসেছেন, আসার জন্য যে টিকিট নিশ্চয়ই কেউ কেটে দেয় নাই, উনি নিজেই কেটে এসেছেন। ওই টিকিটের যা খরচ সেটাও বেশ 1-2 লক্ষ টাকা হবে। কত টাকা আমি এখন জানি না আসলে, ইংল্যান্ড থেকে আসতে কত টাকা লাগে। তো অনেক দিন আমি যাই না ইংল্যান্ডে। তো এখন ধরেন উনি যে এসেছেন, সেখানেও কয়েক লক্ষ টাকা নিশ্চয়ই উনি এনেছেন। তারপরে এই যে গত কিছুদিন যে উনি রাজনীতি করেছেন, সেই রাজনীতির সময় নিশ্চয়ই তার খরচ বিরোচ হয়েছে। তো সেই খরচ বিরোচ তো তিনি পকেট থেকেই করেছেন নিশ্চয়ই, নাকি অন্য কোনোভাবে, যেভাবেই করেন। কিন্তু উনি ক্রাউড ফান্ডিং চেয়ে বসলেন এবং ঘোষণা দিয়ে দিলেন কয় মিনিটে কত টাকা, কয় ঘন্টায় কত টাকা পেয়েছেন। কিন্তু যখন ক্রাউড ফান্ডিং করতে বলছেন তখন উনি এনসিপির নেত্রী, তার মানে এনসিপির সমর্থকরাই ওনাকে তখন টাকা পয়সা দিয়েছেন বলে আমরা ভাবি। কেননা উনি তো তখন ব্যক্তিগত জনপ্রিয়তার উপর ভিত্তি করে করেন নাই কাজটা। কিন্তু উনি যখন হলফনামা দিলেন, সেখানে উনি উল্লেখ করেছেন যে এই উৎস থেকে পাওয়া টাকাটাই উনি নির্বাচনে খরচ করবেন। এনসিপির নাম দিয়ে টাকা তুলে স্বতন্ত্র রাস্তায় টাকা খরচ করা, এটা কি আসলে পারা যায় কিনা? প্রশ্ন তো উঠবে। এই প্রশ্নগুলা করাই হচ্ছে কথা ক, কথা ক, তাই না? শোনো মহাজন, শোনো মহাজন। ওনারা মহাজন, আমরা দরিদ্র, আমরা হতদরিদ্র, আমরা আমজনতা। ওনারা মহাজন, ওনারা মহাজনের গান গেয়েছেন। আমরা মহাজনের কাছে শুধু প্রশ্ন করার অধিকার চেয়েছি। আমি র্যাপ গান বুঝতাম না, এই আন্দোলনের সময় আমি র্যাপ গান বুঝতে শিখেছি। বাংলা র্যাপ আমি ভক্ত হয়েছি, কারণ ওইখানে বলা হয়েছিল আব্দুল নূর তুষার কথা বলতে পারবে, এম এ আজিজ কথা বলতে পারবে, হাসান জাকির কথা বলতে পারবে। কিন্তু এরকম টেলিভিশনে আমি দেখেছি নাম উল্লেখ করে বলা হচ্ছে যে আমাদের কথা বলা বন্ধ করতে হবে। কিন্তু আমরা তো প্রশ্ন করব, কারণ আপনি জানেন আমার জীবনের প্রথম আয় 80 টাকা। আমি বুঝি না আজকের যুগে একটা ছেলে বা মেয়ে কি করে 80 লক্ষ টাকা এক বছরের মধ্যে জমাতে পারে। আমি বুঝতে পারি না, আমাকে বুঝিয়ে দিতে হবে। এই হলফনামা যে যেভাবেই দিয়ে থাকুক,
সাধারণ মানুষের বুঝতে পারতে হবে, কারণ সাধারণ মানুষ ঢাকা শহরে এখনো একটা নতুন ডাক্তার 18,000 টাকা বেতনে চাকরি করে, দৈনিক বেতন 800 টাকা দেয় ডেলি। ওনারা এগুলোর জন্য কথা বলেন নাই। তাসনিম যারা এই 15 মাসে একটা বার বলেন নাই আমার কষ্ট হয়েছে। 800 টাকা দেয় ক্লিনিকে, 800 টাকা দৈনিক। 200 টাকা যদি খায় আর 200 টাকা যাতায়াত করে, পকেটে 400 টাকা থাকে। মাসের শেষে একটা নতুন ডাক্তারের আয় 12,000 টাকা।